আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। তীব্র প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে জানালেন নতুন চিফ প্রসিকিউটর। দ্রুতই সারা দেশ থেকে আলামত সংগ্রহ শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করতে সমন্বয়ক দলের সফর শুরু। মুন্সিগঞ্জের 6 পরিবারের সাথে মত বিনিময়। দেশে ফিরলেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত 14 বাংলাদেশি। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এবং তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে শেখ হাসিনার ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন বক্তব্যে অবাক ও বিস্মিত হয়েছে বাংলাদেশ। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিষয়টি নজরে রাখছে ঢাকা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। শেখ হাসিনার ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এছাড়া যারা রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয় দিতে বলেন তাদেরকে রোহিঙ্গা নিয়ে যেতে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক। জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান তৌহিদ হোসেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। মুন্সিগঞ্জ সফরের মধ্য দিয়ে শুরু হলো তাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এই সফরের মাধ্যমে প্রতিটি জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় সমন্বয়করা। এর অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। পরে শহরে একটি রেস্টুরেন্টে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত 3 জন ও ঢাকায় নিহত মুন্সিগঞ্জের 6 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জ শহরের রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল ও নূর মোহাম্মদ ডিপজল।
এদিকে বিকেলে মুন্সিগঞ্জ সরকারি গঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন কেন্দ্রীয় সমন্বয়ক দল। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশের মধ্যে 14 জন দেশে ফিরেছেন। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 11 জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 জন পৌঁছান। বিমানবন্দরে প্রবাসীদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাত প্রায় 8টায় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রবাসে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করা 14 জন প্রবাসী। তাদের অভিনন্দন জানান পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। প্রবাসে আইনের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রবাসীরা। রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি, 1 থেকে 4-এর ঊর্ধ্বে যদি কেউ সমবেত করে রাজতন্ত্র আইনে ফাঁসি হবে। আমরা ফাঁসিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনিয়াসীরা পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে, আমরা দেখছি, আমরা 57 জন এটা ফেস করছি। তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না। আমাদের এখনো অনেক ভাই 57 জন থেকে অনেক বেশি আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে এখনো আটক পড়েছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় এসব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে, কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময় মুক্ত করা হয়। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ উত্তাল, তখন আন্দোলনের সমর্থন এবং সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হন 57 বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ করার কোনো সুযোগ নেই। সেজন্য আটক হওয়া এসব বাংলাদেশিকে দেশটির ফেডারেল আদালত 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়। পরে সাজাপ্রাপ্ত এসব বাংলাদেশিদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, গণহত্যার দায়ে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে যাওয়া সকল আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ পর্যন্ত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 11টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক সহ অনেককেই। এদিকে চেয়ারম্যান সহ 2 বিচারপতি না থাকায় এবং সকল প্রসিকিউটর পদত্যাগ করায় কার্যত অচল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার চিফ প্রসিকিউটর সহ 5 জনের প্রসিকিউশন টিম গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার কাজে যোগ দিয়ে নতুন চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেফতার করার আবেদন করা হবে। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব।
চিফ প্রসিকিউটর বলেন, অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে যাদের নিরপেক্ষ অবস্থান রয়েছে তাদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে এই নিয়োগগুলো দেওয়া হবে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই ফুল সুইং আমাদের তৎপরতা শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, আগে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে আইনগত কোনো জটিলতা নেই। কোনো কনফ্লিক্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। 2014 সালের পরে আমি ডিফেন্সের কোনো মামলাতে এই ট্রাইব্যুনালে আসিনি এবং এই মুহূর্তে ট্রাইব্যুনালে যত মামলা চলমান আছে তার কোনোটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 29 জন সিনিয়র সাংবাদিককে আসামি করার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, যাচাই বাছাই করে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই বিএনপি নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার, বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের সামনে উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দায়িত্ব নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ আধুনিক করে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন নতুন উপাচার্য। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরে পেতে চায়। সেই আকাঙ্ক্ষাকে পরাজিত শক্তি যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেই বিষয়কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বৈরাচার সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের ঐক্যের মাধ্যমে দেশে সংস্কারের কাজ শেষ করতে হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মানুষকে তার মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। মানবিক রাষ্ট্র, কিন্তু নির্যাসটা একটাই। আসলে এটা এখন বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, দাড়ি কমা কিছু নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। দেশে নির্বাচন কিভাবে এবং কখন হবে তা জানতে ছাত্র জনতার কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। তারা যে সিদ্ধান্ত দেবে অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলে প্রথমে প্রয়োজন সংবিধান সংস্কার। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধন করে দেশে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সে অবস্থা থেকে বের হতে হলে আবারও সংবিধান সংস্কার করতে হবে বলে মনে করেন হাসান আরিফ। সীমান্ত হত্যা বন্ধ ও বিগত দিনে সীমান্তে সকল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস। সকালে রাজধানীর শাহজাদপুরে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি থেকে দাবি জানান বক্তারা। এ সময় আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা, ফারাক্কা সহ সকল বাদ তুলে নেওয়া ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানান তারা। বাসন্ডা নদীর ভাঙনে বিলীনের পথে ঝালকাঠি পৌরসভার পশ্চিমের জনপথ। নদীতে বিলীন হয়েছে সড়কের অর্ধেক, হুমকির মুখে বসত বাড়িসহ নানা স্থাপনা। এদিকে ভাঙন রোধে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির বাসন্দা নদীর ভাঙনের কবলে পড়েছে পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডের প্রায় 5 কিলোমিটার সড়ক।
এতে ভোগান্তিতে পড়েছেন খালপাড়ের 4 শতাধিক পরিবার। হুমকির মুখে মিল মসজিদ সহ নানা স্থাপনা। মূল শহর থেকে পৌরসভার এই 2 ওয়ার্ডকে বিচ্ছিন্ন করেছে বাসন্ডা নদী। 90-এর দশকে 6 ও 7 নম্বর ওয়ার্ড পৌরসভার অন্তর্ভুক্ত হলেও 2 দশকেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। এখানকার খেয়াঘাটটিও বাসন্ডা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নামাজ পড়তে যাইতে পারতেছে না মসজিদে, তারাও পড়ে যায়। অনেকে তো এখন মসজিদে যায় না, তারা ঘরে বসে নামাজ পড়ে। এইটা দেখলে আসলেই দুঃখজনক। আমরা কোথায় আছি? 200 ফ্যামিলি কোনো জায়গা থেকে একটা অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই। রোগী অসুস্থ হয়, সেই সময় আমরা রোগীকে নিয়ে যেতে পারি না, ঠিক টাইমে পৌঁছায় দিতে পারি না। আমাদের একটাই দাবি, আমাদের এই ভাঙন থেকে আমাদের প্রতিরোধ করা। ভাঙন রোধের দাবিতে সম্প্রতি সংবাদ সম্মেলন করে এলাকাবাসী। দাবি বাস্তবায়ন না হলে নৌ ও সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। বাসন্ডা নদীর পশ্চিম পাড় স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং ভেড়িবাঁধ এবং রাস্তা নির্মাণ করে দিতে হবে। যদি বা রাস্তা ভেড়িবাঁধ নির্মাণ করে না দেওয়া হয়, আমরা আগামীতে কঠোর আন্দোলনে যাব। এদিকে নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কিছু অংশে কাজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। অতিরিক্ত ভালনারেবল যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাবো। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকার নাগরিক হিসেবে ট্যাক্স ও খাজনা দিলেও কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। একই সাথে এলাকায় নতুন সড়ক নির্মাণের দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভোগ্যপণ্য কিংবা মুঠোফোনের মতো জরুরি পণ্যের বেলায় উচ্চ হারের শুল্ক কর আরোপ করা হলেও সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়াকে সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ ও বৈষম্যমূলক নীতি সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার সুযোগ দেয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বন্ধ হয়নি এই সুবিধা। 1991 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন 787টি। কাস্টমস থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে অন্তত 576টি গাড়ি। এসব গাড়ি থেকে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3.5 কোটি টাকা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে 10 জনের গাড়ি এরই মধ্যে দেশে এসে পৌঁছালো তা খালাস করতে সমর্থ হন 6 জন। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন সৈয়দ সায়েদুল হক, যার বাজার মূল্য 12 কোটি টাকা। এমপি হওয়া মানে সেই জনগণের কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। তার কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা গণতন্ত্র উপযোগী, সুশাসন উপযোগী আইন তৈরি করা, দুর্নীতিমুক্ত দেশ করার জন্য। সেখানে নিজেই এটার সুযোগ নেওয়াটা কোনোভাবেই উচিত না। এদিকে এসব গাড়ি নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এই গাড়িগুলোর বিষয়ে করণীয় কি এটা জানতে চাই আমরা জাতীয় রাজস্ব বোর্ড বড় একটা চিঠি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা যে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। এদিকে এসব গাড়ি ফেলে না রেখে সহজ শর্তে বিক্রির কথা বলছেন গাড়ি আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী 5 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় গড়ে কমলার সমর্থন 47.5% আর ট্রাম্পের সমর্থন 43.9%। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এখনও দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এবিসির আয়োজনে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে। এটি হবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এর আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেন কমলা। নিজ দলের প্রার্থী ট্রাম্পের বদলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তৃতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ব্লেন্ডার চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023 সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে রাজধানী ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয় শিল্পী সহ মোট 30টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত মুক্তি পাওয়া সব ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র সহ ডিজিটাল কন্টেন্ট থেকে শিল্পী ও কলাকুশলীদের বাছাই করে মনোনীত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেশি কোচদের তত্ত্বাবধানে চলে এই অনুশীলন। ছুটি কাটিয়ে 12 সেপ্টেম্বর দলের সাথে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরা। মিরপুরে সেন্টার উইকেটে ও ইনডোরে অনুশীলন করে মুশফিক লিটনরা। ব্যাট বলে দীর্ঘ সময় ঘাম ঝরাতে দেখা যায় তাদেরকে। তবে তাসকিন ও সাকিব আল হাসান ছাড়া প্রায় সব ক্রিকেটার ছিলেন অনুশীলনে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। 3টি টি-20 ম্যাচ হবে 6, 9 এবং 12 অক্টোবর। উয়েফা নেশনস লিগে 2-0 গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। অবশ্য ডাবলিনের আভিভা স্টেডিয়ামের প্রথমার্ধে বেশ দাপটে ফুটবল খেলে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির দল। চলতি বছরে ইউরো ফুটবল শেষে গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর ইংল্যান্ডের দায়িত্ব পান এই আইরিশ কোচ। খেলার 11 মিনিটে ডেকলান রিসের গোলে লিড নেয় থ্রি লায়নরা। অবশ্য 2019 সালে আয়ারল্যান্ডের হয়ে 3টি প্রীতি ম্যাচ খেলেছিলেন রিস। 26 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আইরিশদের যুব দলে খেলো জেক গ্রিলিস। মোট কথা, আইরিশদের কাছে পরাজিত হল আয়ারল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়েছে গ্রিস। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে শিরোপা জিতলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। প্রতিযোগিতার ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার মুখোমুখি হন সাবালেঙ্কা। দারুণ ফর্মে ছিলেন দুজন, লড়াইও হয় হাড্ডাহাড্ডি। ফ্লেসিং মিডোতে প্রথম সেট জেতেন সাবালেঙ্কা 7-5 গেমে। দ্বিতীয় সেটে পেগুলা আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দেন, কিন্তু সেট জেতা হয়নি। এই সেটও জেতেন সাবালেঙ্কা 7-5 গেমে। 1 ঘন্টা 53 মিনিটের লড়াই শেষে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় করেন বেলারুশ কন্যা। চলতি বছর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ইউএস ওপেনের শিরোপা জিতলেন সাবালেঙ্কা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। তীব্র প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করতে সমন্বয়ক দলের সফর শুরু। মুন্সিগঞ্জের 6 পরিবারের সাথে মত বিনিময়। দেশে ফিরলেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত 14 বাংলাদেশি। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এবং
তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বলেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।